হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে বেশি কথা না বলে, বেশি আড্ডা না মেরে একটু দেখবো, একটু বুঝবো নতুন সিলেবাস ক্লাস 11 2024-এ কী কী টপিক রয়েছে। আমি আগের ভিডিও ডিসকাস করেছি। আজকে আমরা নতুন টপিক শিখবো, যেহেতু সময় খুবই কম, আমরা আগে জানতে হবে। কারণ সিলেবাসে বলে দিয়েছে অনেকটাই চাপ থাকবে। যদি কেউ ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্ট যদি ব্যাক পায়, তাহলে সেকেন্ড সেমিস্টারে দেওয়ার সময় তার সাপ্লিমেন্টারি দিতে হবে। এরকম আবার তো নোটিশ পাওয়া গেল দেখলাম। তাই আমরা চাইবো কোনো কিছু সময় অপচয় বোধ না করে আমরা পরিপূর্ণভাবে শিখবো, জানবো এবং ফলো করব। দেখো, আজকে থাকবে আমাদের টপিক দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই পোয়েমটার সম্পর্কে জানবো, কিভাবে এসছে, ফর্মটা কি, কেমন টপিক, এগুলো ডিসকাস করব। আজকে আমরা শিখবো 2024 সালের নতুন সেমিস্টার 1, সেই টপিকটা রয়েছে দ্য ওয়াপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আমি একটু ছোট করে বলে দিই, আমার আগের ভিডিও বানানো আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে লেখা আছে, অনেক কিছু লেখা আছে, সেখানে গিয়ে দেখতে পারো। ইংলিশ রোমান্টিক নেচার পোয়েট। নেচার মানে কি? নেচার লাভ পোয়েট, যে যারা প্রকৃতির প্রতি বেশি ভালোবাসবে, যাদের প্রতি বেশি অ্যাট্রাক্টেড থাকবে প্রকৃতির প্রতি, প্রকৃতিকে বেশি ভালোবাসবে, কাছে নেবে, সেটা হচ্ছে নেচার পোয়েট বা লাভ পোয়েম আমরা বলতে পারি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির প্রতি যে ভালোবাসা দেখিয়েছে সেটা প্রকাশ করেছে থ্রু দিস পোয়েম, এই কবিতার মধ্য দিয়ে। আবার বলছি, দেখো এই কবিতাতে কিন্তু এদের সনের সিকুয়েন্ট, আমি সনেটও ডিসকাস করেছি এবং ডেসক্রিপশানে আমি আবার বলে দিচ্ছি, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রত্যেকটা সনের সম্পর্কে ডিসক্রাইব করা থাকবে বা করা আছে, সেখানে দেখতে পারো, ডেসক্রিপশন লিঙ্কে ওখানে দেখতে পারো। এই সনেট ওয়াজ অরিজিনালি ডেটেড ইন 1803, মানে দেখো 1803 খ্রিস্টাব্দে কিন্তু এটা কম্পোস্ট হয়েছে বা লেখা অরিজিনালি প্রকাশ হয়েছিল। এটা হচ্ছে সোর্স। যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টার মেনলি এমসিকিউ বেস থাকবে, তাই যেখানে ভুল করলে কিন্তু একেবারে ভুল, অনেকটাই চাপে আছে। আমরা সহজ সহজ পদ্ধতি কীভাবে চাপ মুক্ত পাবো সেটা দেখবো, সেদিকে আমরা খেয়াল করবো। কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না, পরিপূর্ণ দেখো, অনেকটা বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবার দেখে দেবো এই কবিতাটা সনেট বা কি সনেট, কি ধরনের সনেট বা রাইমিং স্কিম কি, এই জেনে নেবো। একদম যাবে না কোথাও, পরিপূর্ণ দেখো। আমরা জেনে নেবো এটা কি ধরনের সনেট। কারণ যেহেতু আমাদের OMR সিটে এক্সাম দিতে হবে, সেখানে কিন্তু একবার যদি OMR সিটে কেউ ভুল করেছে, যদি ভুল করে অন্য জায়গায় লিখতে চায়, যদি কেউ বাইচান্স লিখে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভুল। আমাকে দেখে দিই OMR সাধারণত কেমন হয়, একটু স্যাম্পল দেখো। এখানে একটা পেজ থাকবে, একটা দাগ নাম্বার থাকলো, সিম্পল একটা দাগ নাম্বার থাকলো। এখানে এখানে তিনটে থাকতে পারে বা চারটে থাকতে পারে, তিনটে বা চারটে এরকম সার্কেল থাকবে, সার্কেল থাকবে। এবার ABCD করে থাকবে। এবার একের দাগে যদি এ দাগে উত্তর হয়, তাহলে এটা সার্কেল করবে, এর মধ্যে ABCD লেখা থাকবে। যদি এরকম হয়, তা যদি ধরো মনে করো উত্তরটা আমার এইটা হবে, বাই চান্স তুমি এইটা সার্কেল করে দিলাম, এরকম ভর্তি করে দিলে উত্তর কিন্তু এটা হবে। যদি কেউ এটা লেখার পরে এরকম কেটে দেয়, দিয়ে যদি এটা আবার সার্কেল করে, কিন্তু ভুল। তাই আগে ভাগে চেষ্টা করবে, প্রশ্নে পেন্সিল মার্ক করে রাখবে যে এই উত্তরটা এর হবে, তারপর তুমি সার্কেল করবে। এরকম সাধারণত হতে পারে, তাই বলছি দেখো। কিন্তু এইগুলো যেহেতু MCQ কোশ্চেন, তাহলে তোমাকে অবশ্যই কবিতার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে পোয়েটের যত রকমের রেফারেন্স, আরটি বা রেফারেন্স টাইপের যত টপিক হয়, সেগুলো তোমাকে জানতে হবে। কিন্তু তার জন্য দেখতে হবে, শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এবার দেখো, এই যে যদি বলে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ আ সনেট অফ পেট্রাগান অর শেক্সপিয়ার অর স্পেন্সিয়ার, যদি অপশন থাকে ইটালিয়ান আর পেট্রাগান, তাহলে ইউ মাস্ট নোন স্ট্রাগান, পেট্রাগান ইটালিয়ান সনেট, তা তুমি সার্কেল করতে পারলে। বা রাইমিং এর কটা পার্ট আছে, 2 পার্ট আছে। একটা অক্টেভ আছে, মানে 8 লাইন্স মিন করে, আর একটা সেস্টের যেটা 6 লাইন্স মিনস করে। যেহেতু আমরা জানি অ্যাজ 14 লাইন্স মেক্স আ সনেট, যেহেতু 14 লাইন একটা সনেট বা চতুর্দশ পদ্যে কবিতা সৃষ্টি করে। তাই এখানে দেখো, অক্টেভ 8 লাইন্স, সেস্টেড 6 লাইন্স, মেক 14 লাইন্স, সুতরাং বলতে পারি এটা আমরা সনেট বলতে পারি। তারপরে দেখো কি ধরনের সনেট, না এটা ইটালিয়ান বা পেট্রাগান সনেট। এবার দেখো রাইমিং স্কিম কি আছে, ABBA CD 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 বা CDE বা CDC হতে পারে। এগুলো সেস্টেড আর অক্টেভ। অক্টেভ কি করে, না মেনলি প্রবলেমগুলো রিফ্লেক্স করে, আর সেস্টেড থেকেই সাধারণত সলভিং মেথডগুলো প্রকাশ করে। কিভাবে দেখবে পৃথিবীতে প্রত্যেকটা সমস্যা না একটা সমস্যা থাকবে, সমাধান থাকবেই। সমস্যার সমাধান অবশ্যই থাকবে, এমন কোনো সমস্যা নেই যেটা সমাধান হয় না। ভালো করে পড়বে, অবশ্যই জানতে পারবে। দেখো একটু আমরা কি নোটস জেনে নেবো। কোনো কিছু শুরুর আগে যদি জানতে পারি কি কি টপিক বা ইনক্লুডিং ম্যাটার রয়েছে, জেনে নিলে খুব ভালো হয়। আমি আরো ডিসকাস করবো কবিতা পড়ার সময়।
দেখো কিনোস কি হচ্ছে, স্পন্টেনিয়াস আউটব্রাস্ট অফ দ্য সেন্টিমেন্টস ফিলিংস অ্যান্ড ইমোশনস। এই সমস্ত টপিক, এই সমস্ত এলিমেন্টগুলো যে আলাদা ফিলিংস রয়েছে, আলাদা ইমোশন রয়েছে, সেন্টিমেন্ট রয়েছে, মানে অ্যাস্থেটিক অ্যাপিল, একটা নান্দনিক যে সুখ দুঃখ বা অভিযোগ, সেই সমস্ত ব্যাপারগুলো কবির মধ্যে আছে। দেখো আমরা যখন কোথায় ঘুরতে যাই না, আর্লি মর্নিং দেখবে, বিশেষ করে শীতের সময় আর্লি মর্নিং উঠবে, সমস্ত সব কিছুই নীরব থাকে, সাইলেন্ট থাকে, এবং তুমি যতদূর তোমার যতদূর চোখ যায় তুমি দেখবে সত্যি খুব দৃশ্যগুলো খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আর যদি আমরা এই সময় গরমের সময় বা সামার সিজন দেখি, সারা রাত দিন গাড়ি, যাদের শহর টাউনের দিকে ঘর বাড়ি রয়েছে, দেখ সারা রাত দিন গাড়ি চলে, আর আলাদা নেচারাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, আর শীতের সময় একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। অনেক সময় লোক ঘুরতে যায়, সুন্দরবনে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এই সমস্ত ঘুরতে যায় কি অ্যাডভেঞ্চার করার জন্য। সেখানে দেখবে প্রকৃতির সৌন্দর্যকে একমাত্র এনজয় করতে যায়। সেরকম কবি এখানে তার বোন ডরোথি উইলিয়াম, তারা যাচ্ছে দেখা করতে, ট্রাভেলিং কোম্পানি বা অ্যাডভেঞ্চারাস কোম্পানি ছিল তার বোন, কোথায় না টেমস নদীর উপর দিয়ে যাচ্ছে, লন্ডনের টেমস নদীর উপর দিয়ে যাচ্ছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজে নিয়ে দিয়ে। এই যে আর্লি মর্নিং এর বিউটিগুলো, সেগুলো কবির মনে এতটাই ছাপ ফেলে দিয়েছিল, এতটাই গভীর শান্তি মনে এনে দিয়েছিল, যে কবি সেটা কখনোই ভুলতে পারছে না। আমরা যখন কারের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই না, শুধু তার কথা চিন্তা করে থাকি, এবার কে কার কথা চিন্তা করে তার ব্যাপার, আমরা চিন্তা করতে থাকি যে কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত যে ব্যাপারগুলো, ফিলিংসগুলো আসে মনের মধ্যে, একটা আলাদা রোমান্টিক ফিল নিয়ে আসে। সেটা কবির প্রতি হতে পারে, কোনো মানুষের প্রতি হতে পারে, কোনো প্রকৃতির প্রতি হতে পারে। তখনকার সময় কবিগুলো কি হচ্ছে না, প্রকৃতির প্রতি একটা প্রেম ভালোবাসা আলাদাভাবে জাগ্রত করতো। দেখো একটা কথা বলি, সবকিছুর মূলে কিন্তু একটাই কাজ তোমার করতে হবে, সেটা হলো কনসেন্ট্রেশন। মনোযোগ যদি না থাকে তাহলে কিছু হবে না। শুধু দেখলাম চলে গেলাম, বুঝলাম না, ওরকম হবে না। জাস্ট যেটা করবে মনোযোগ করবে, ঘুম হবে কনসেন্ট্রেশন, কাজ করবে কনসেন্ট্রেশন, কিছু স্টাডি করবে কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা কিন্তু মানুষের জীবনে একটা গুড ক্যারেক্টার মোরালিটি বিয়ার করে। তারপরে দেখো, উইথ পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি সারাউন্ডিংস অ্যাটমসফিয়ার, চারিদিকে এতটাই শান্ত, এতটাই গভীর নীরবতা, যেখানে কারোর দেখা নেই, একমাত্র প্রকৃতির দৃশ্য ছাড়া আর কারোর দেখা নেই, কোনো মানুষের দেখা নেই, কোনো কলকারখানার ধোঁয়া নেই, কোনো গাড়ির দেখা নেই, সমস্ত কিছু ম্যান মেড যে জিনিসগুলো রয়েছে সব কিন্তু সাইলেন্ট রয়েছে, ম্যান মেড যে জিনিসগুলো রয়েছে। আমি কবিতা পড়াশোনা ডিসকাস করবো, তখন শুনে নেবে। তারপরে দেখো, ডিপ লাভ অফ দ্য পোয়েট ফর দ্য সিটি অফ লন্ডন ইন আর্লি মর্নিং, বলছে আর্লি মর্নিং এর বা ভোরবেলা বা ডন যেটা বলা হয় আমরা, সেখানে কবি যে দেখেছে লন্ডন শহরের যে দৃশ্যটা খুব মারাত্মক আর অ্যামিকেবল যেটা বলা হয়। আমি এক সময় আমি সুন্দরবনে ঘুরতে গেছিলাম এক সময়, সম্ভবত কয়েক বছর আগে। সেখানে আমি দেখছিলাম সকালে উঠেছি, চারিদিকে কুয়াশা কুয়াশা, নদীর মাঝখানে কোনো কিছু নেই, আর দূর দূরান্ত থেকে একটা মানে বাতাসের শব্দ একটা ভেসে আসছে, চারিদিকে হালকা কুয়াশা ভেসে আসছে। প্রকৃতির যে নদী, যে নদীমাতৃক যে দৃশ্যগুলো, সৌন্দর্যগুলো খুবই মানে মারাত্মক, একটা অ্যামিকেবল মোমেন্ট ছিল, খুব সুন্দর দৃশ্য ছিল, সেগুলো ফিল করতে হয়। তারপরে দেখো, আর্লি মর্নিং বিউটি রিফ্লেক্টস দ্য পোয়েটস রিনিউস লাভ। দেখো এখানে এই যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা, প্রকৃতির প্রতি যে ভালোবাসা, এই যে ডিপলি লাভ, এই যে ডিপলি লাভটা কবি মনে একটা আলাদা ফিলিংস নিয়ে আসছে, তার নিজের একটা ভালোবাসা প্রকাশ করছে এই ভালোবাসার মাধ্যমে দিয়ে। তোমাদের একটা কবিতা ছিল ক্লাস 11-এর, ওল্ড সিলেবাস যদি বলে দিচ্ছি, মিটিং এট নাইট, খুব সুন্দর কবিতা, রবার্ট ব্রাউনিং এর লেখা। সেটা তো নেই এখন, এখন এটাই রয়েছে, এটাই ওল্ড সিলেবাসে ছিল, আবার নিউ সিলেবাসেও দিয়ে দিয়েছে। খুব সুন্দর কবিতা। দেখো ন্যাচারাল এলিমেন্ট বলতে কোনগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো, প্রাকৃতিক বস্তুগুলো কোনগুলো না, অ্যাটমসফিয়ার আছে, নেচার আছে, ইনক্লুডিং দ্য রিভার টেমস। এই রিভার কথা বলা হয়েছে, টেমস রিভার, এয়ার, ওয়াটার, সান, ভ্যালি, রক। কবিতা অনুযায়ী এগুলো করে বলা হয়েছে, সেগুলো কিন্তু একটা নিরবতা বা গুড ক্যারেক্টার, গুড মোরালিটি বহন করছে এই কবিতার মধ্য দিয়ে, যেগুলো পৃথিবীর মানে ন্যাচারাল এলিমেন্টগুলো এমন একটা সৌন্দর্য দৃশ্য ছিল, এমন সৌন্দর্য মহিমান্বিত বা ম্যাজেস্টিক ফিলিং ছিল, কবির যে ফিলিংস ইমোশন ছিল, সেগুলো কিন্তু কবির মনে গভীর ছাপ লেগে গেছে। সত্যিই খুব সুন্দর। আমরা যখন রাস্তা দিয়ে চলি না, আমরা বলি না দেখ কত সুন্দর দৃশ্য, সূর্যটা অস্ত যাচ্ছে, চারিদিকে মেঘ ভেসে যাচ্ছে, আমরা অনেকে পিক তুলি বা ফটো তুলি, সেইগুলো খুব ভালো লাগে দেখতে। এইরকম কবির মনেও সেরকম দৃশ্য হয়েছিল, যাদের নদীমাতৃক এলাকার কাছে বাড়ি বা যাদের টাউন এলাকার বাড়ি, দেখবে ফাঁকা মাঠে বা ব্রিজের ওপরে, আমরা মাঝে মাঝে ব্রিজের ওপরে গিয়ে দেখি আর্লি মর্নিংয়ে সূর্য অস্ত যাওয়া বা সূর্য যখন ওঠে, তখন খুব সুন্দর লাগে দৃশ্যগুলো।
যখন দেখবে এসব খুব ভালো লাগবে। প্রকৃতির প্রেম, যে প্রেমে কোনো ধোঁকা নেই, অবিরাম ভালোবাসা, অনবরত ভালোবাসা, যে ভালোবাসা কোনো ধোঁকা নেই, খামতি নেই, ঘাটতি নেই, শুধু ভালোবেসে যাও প্রকৃতির প্রতি, প্রকৃতি তোমাকে ভালোবেসে যাবে। জাস্ট ভালোবাসা দরকার। এই সমস্ত যে ফিলিংসগুলো হয় না, সেগুলো কবির মনে কিন্তু ছাপ লেগেছিল, সেগুলো আমার বারবার কবি এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করছে। এইগুলো কবিতার একটা কিনোটস এবং তার ন্যাচারাল এলিমেন্টগুলো। এবার আমরা চলে যাবো কবিতার মধ্যে, সেখানে পড়বো, ডিসকাস করবো, শোনো, ভালো লাগবে। স্কিপ করো না বা চেঞ্জ করো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নিয়ে দেবো শেয়ার করে দিও। নতুন টপিক অনেক কিছু জানার ইচ্ছা আছে, জানবে, শিখবে, তবে ফলো করতে হবে। এবার চলে যাবো কবিতার মধ্য দিয়ে, কবিতা কি আছে দেখে নেবো একটু। প্রথমে বলছি দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এর থেকে সুন্দর কিছু দেখার আর নেই। এর থেকে বলতে কি, নিশ্চয়ই এমন কিছু দৃশ্য দেখেছে কবির মনে, যেটা কবির মনে ছাপ ফেলে দিয়েছে বা কবি ভালো লেগেছে, যেটা কবি খুবই আকৃষ্ট করেছে। যে হ্যাঁ, আমরা কথা কথা বলে যাই, চলতে চলতে বন্ধু বান্ধব যখন আস্তে যাই, বলি হ্যাঁ সুন্দর, দৃশ্যটা খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর আমরা পিক তুলি আর আমরা ডিসকাস করি, যারা লিখতে ভালো তারা লিখে ফেলে, আর না তো আমরা মনের মধ্যে পিক ইমেজটা ক্যাপচার করিনি। এই যে দৃশ্যগুলো, এমন কিছু দৃশ্য যেটা কবির মনে ছাপ লেগেছে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। বলছে নির্বোধ বা নির্বোধ সেই ব্যক্তি কে, যে পাশ দিয়ে চলে যায় উপেক্ষা করে। মানে কি, হ্যাঁ একটা সুন্দর দৃশ্য সে দেখলো না। আচ্ছা, আমরা সুন্দর দৃশ্য দেখি না, কিন্তু সুন্দর কিছু দেখি আমরা। আমার কথা বোঝার চেষ্টা করো, আমরা সুন্দর দৃশ্য দেখি না, কিন্তু সুন্দর কিছু দেখি। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো আশা করি। তা কি বলছে, নির্বোধ সেই ব্যক্তি যে এই দৃশ্যগুলো না দেখে উপেক্ষা করে চলে যায়, বা নির্বোধ মানে কি, দেখে না, অবহেলা করে চলে যায়, সে নির্বোধ। তাই কি, দেখতে হলে এনজয় করতে হবে, এনজয় করতে হলে তোমাকে দেখতে হবে কি বলতে চাইছে। তারপরে দেখো, আ সাইট সো টাচিং, একটা দৃশ্য স্পর্শী, ইটস ম্যাজেস্টি। বুঝে, একটা হৃদয় স্পর্শী একটা যে স্পর্শ বা মহিমান্বিত যে স্পর্শ দৃশ্যটা, সেটা কিন্তু মনে ছাপ লেগে গেছে। তার কি বলতে চাইছে, যে কবি বলছে আমি এমন কিছু দেখলাম যে পৃথিবীর বুকে, যেটা আমার মনের মধ্যে একটা গভীর ছাপ ফেলে গেছে, আমি এটা ভুলতে পারছি না। এই যে দৃশ্যগুলো কবি মনে আট্রাক্ট করে গেছে। আমরাও যখন বললাম বারবার যে আমরা দেখি, শুনি, বুঝি, সেরকমই। দিস সিটি নাও ডোথ, এই সিটি বলতে কোনটা, লন্ডন সিটির কথা বলা হয়েছে, আমি ডিসকাস করছিলাম লন্ডন সিটি। এখানে পোশাকের মধ্যে পরিধান করা আছে কি, সাইলেন্ট আর গার্মেন্টস ওয়ার, একটা পোশাক পরে আছে, একটা পোশাক, কিসের পোশাক বলো তো না, কি বলছে দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। এই সকালের সৌন্দর্য একটা চারিদিকে বিস্তৃত, মানে কি, সেখানে তো কোনো যানবাহন দেখা নেই, কোনো কলকারখানা ধোঁয়া নেই, কোনো মানুষের দেখা নেই, কোনো ব্যস্ততা নেই, নীরব নীরব। মানে কি, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এই যে নীরবতা বা সৌন্দর্যটা, সেই পুরো সৌন্দর্যটা লন্ডন শহরটাকে ক্যাপচার করে রেখেছে। কি করে রেখেছে না, ক্যাপচার। তাই কবি বলছে যেন লন্ডন সিটিটা একটা পোশাক পরে আছে, কি না, আর্লি মর্নিং বিউটিটা। সাইলেন্ট অ্যান্ড বিয়ার, বলছে দেখো নীরব এবং উন্মুক্ত, যতদূর যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, একটা নীরবতা বা সাইলেন্ট ভাবে রয়েছে, বা বিয়ার একটা পরিবেশ সৃষ্টি করে গেছে। শিপস টাওয়ার, শিপস টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পেলস লাই। এখানে দেখো জাহাজ, গম্বুজ, অট্টালিকা, নাট্যমঞ্চ, যে গির্জাগুলো রয়েছে সেগুলো সাহিত্য, মানে কি তারাও নিমজ্জিত, সেই যেগুলো যারা যাওয়া আছে নাবিকরা বা রঙ্গমঞ্চ যে কাজকর্ম কর্মীরা, সেগুলো তারা কিন্তু নেই, তারা ঘুমাচ্ছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি নীরবভাবে ঘুমিয়েছে, বা প্রকৃতির দৃশ্যগুলো তারা উপভোগ বা এনজয় করতে পারছে না, কেননা তাদের মধ্যে কোনো ব্যস্ততা দেখা যাচ্ছে না। ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, দেখো দিগন্তমার আকাশের নিচে যতদূর চোখ যাচ্ছে, যতদূর দেখতে পাচ্ছি, ততদূর কিন্তু আমরা আমরা বলতে কবি একটা সাইলেন্ট নীরবতা, প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছে। কি, আমরা যখন রাস্তায় থাকি দেখতে পাই আকাশ নাম হচ্ছে কিছু দূরে গিয়ে কোনো মাটির সাথে মিশে গেছে, এই যে দিগন্ত রেখা, হরাইজন্টাল যে ডিস্টেন্স, সেগুলো কবি দেখতে পাচ্ছে এক সাইলেন্ট নীরবতা বা আর্লি মর্নিং সৌন্দর্যটাকে গ্রাস করে আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত উজ্জ্বল এবং চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাস। কেন ধোঁয়াহীন বাতাস কেন বলেছে, এখানে প্রশ্ন হতে পারে যে হোয়াই দ্য সিটি ইজ লাইক স্মোকলেস এয়ার। তাহলে তোমার বলতে হবে যে স্মোকলেস এয়ার মিনস হিয়ার অল দ্য ন্যাচারাল থিংস অ্যান্ড দ্য ম্যানমেড থিংস অর এলিমেন্টস আর লাইং। সমস্ত কিন্তু মানুষের তৈরি জিনিসগুলো সব কিন্তু সাইডে রয়েছে, কেমন না, ওখানে
কোনো ব্যস্ততা নেই, কোনো গাড়ির বা কলকারখানার আওয়াজ নেই, চলন নেই, সেই জন্য বলছে ধোঁয়াহীন বাতাস। এখানে গাড়ি না চলে ধোঁয়া থেকে বা কলকারখানা চলে ধোঁয়া আসবে থেকে, সেই সমস্ত সব কিন্তু বন্ধ আছে বা নীরব আছে, যেখানে তারা এখনো সাহিত্য, সেখানে প্রকৃতির সৌন্দর্য গ্রাস করে আছে। দেখবে সমস্ত কিছুর থেকে প্রকৃতির সৌন্দর্য, কোনো কিছুর সাথে প্রকৃতির সৌন্দর্য তুলনা করা যায় না। প্রকৃতির সৌন্দর্য ছিল, আছে আর থাকবে, মানে এতটাই সৌন্দর্য যে প্রকৃতির কাছে সবকিছু হার মেনে যায়। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ। দেখো সূর্যের আলোটা ততটা উদ্দীপ্তমান নয়, মানে কি বলছে, সূর্য তখনও অতটাই উঠতে পারেনি বা তার দীপ্তিটা অতটা প্রকাশ করতে পারেনি, আলোটা অতটা আসতে পারেনি। কি বলছি না, দেখো উষা ভোরের বেলা কি করি দেখি আমরা না, হালকা আলো থাকে, সেই সমস্ত সৌন্দর্যগুলো উপভোগ করতে হয়। আমরা যখন আর্লি মর্নিংয়ে উঠি, অনেকে দেখবে আর্লি মর্নিং উঠে ফিজিক্যাল এক্সারসাইজে ব্যস্ত থাকে বা এক্সারসাইজ করতে থাকে, রান করতে থাকে, সাইক্লিং করে, এই সমস্ত দেখবে তাদের মধ্যে একটা আলাদা ফিটনেস চলে আসে, একটা লাভ চলে আসে এক্সারসাইজের প্রতি বা প্রকৃতির প্রতি। তারাই বুঝতে পারবে যে সকালে প্রকৃতির সৌন্দর্যটা কতটা সুন্দর, কারণ সকালের বাতাসটা একদম মুক্ত বাতাস, ফেয়ার এয়ার বলতে পারি বা ফ্রেশ এয়ার বলতে পারি, খুব সুন্দর বাতাস, যেটা প্রকৃতি থেকে আমরা পাই, শরীরে খুব হেল্পফুল হয়। আর সারাদিন তো কলকারখানা, গাড়ি ঘোড়ার আওয়াজ প্লাস তোমার ধুলো, ধোঁয়া, এই সমস্ত বাতাসে গ্রাস করতে থাকে, শুদ্ধ বাতাস পাওয়া যায় না। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। দেখো সূর্যের প্রথম আলোটা পড়ে কোথায়, নিশ্চয়ই পৃথিবীতে যে উঁচু জায়গাগুলো রয়েছে, হিলে পড়তে পারে, পাহাড় পর্বতে, এই সমস্ত জায়গা উপত্যকা পড়তে পারে, সেই জায়গায় যখন পড়ে দেখবে যেসব দার্জিলিং জায়গায় ঘুরতে যায় বা পাহাড়ি জায়গায় ঘুরতে যায়, ওখানে দেখবে যখন সূর্য আলোটা প্রথমে পড়ে খুব সুন্দর লাগে দৃশ্যগুলো। অনেকে আমরা ভিডিও দেখি, ফোনে দেখি, ফেসবুক দেখি ভিডিওগুলো, সূর্য অস্ত, সানসেট আর সানরাইজিং, এগুলো খুবই একটা ভালো লাগে, অনেক ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আমরা, দেখি, সেগুলো ক্যাপচার করি, আমরা ফিল করতে পারি, একটা আলাদা ফিলিংস নিয়ে আসে। নেভার ফেল্ট আ কাম সো ডিপ। এতটাই নীরবতা, এতটাই শান্তি আমি আগে কখনো দেখিনি। আমার বলি না, হ্যাঁ সত্যি তোমাকে দেখে খুবই ভালো লাগলো, আর এরকম আগে এত সৌন্দর্য আমি কখনো দেখিনি। সত্যি তুমি, ইউ আর ভেরি বিউটিফুল ইন মাই আইস, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর মাই হার্ট। আমার বই না মন থেকে যে সত্যি তোমাকে খুব ভালো লাগছে, তুমি সত্যি খুব সুন্দর। এইরকম সুন্দর কবি পেয়েছে প্রকৃতির মধ্যে। আর আমরা কোথায় পাই, আমরা কোথায় পাই, যে যার মনে আসা আমরা সেখানে পেয়ে যাই, যার যার যেখানে পাওয়ার ইচ্ছে থাকে। তাহলে প্রকৃতি এইসব পাচ্ছে, কবি পাচ্ছে কোথা থেকে না, প্রকৃতি থেকে, নেচার থেকে। দ্য পোয়েট গট অল দিস ন্যাচারাল বিউটি ফ্রম দ্য নেচার। কবি এই সমস্ত ন্যাচারাল সৌন্দর্য পাচ্ছে প্রকৃতি থেকে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। নদী তার আপন বেগে বয়ে চলেছে, মানে কি, নদী যখন দেখবে আপন বেগে বয়ে চলে না, খুব সুন্দর লাগে। যাদের নদীমাতৃক এলাকায় বাড়ি থাকে, আমরা ফিল করেছি, নদীমাতৃক এলাকায় ঘুরতে গেছি বা ঘুরে দেখেছি, আমাদের বাড়িতে নদীমাতৃক এলাকায় না অনেকটা দূরে, সেখানে আমরা দেখেছি যখন ঘুরতে যাই রাত্রে বা বিকালে, নদী যখন শান্তভাবে বয়ে চলে, হালকা কুলু কুলু শব্দ একটা আলাদা ফিলিংস নিয়ে আসে, যেটা কখনো, মানে এতটা সুন্দর শব্দ ভাবতে পারবে না। যখন আমার নদীমাতৃক এলাকায় ঘুরতে যাই, যা নৌকাতে বা বোটে করে, খুবই ভালো লাগে। বা সুন্দরবনে ঘুরতে গেলে দেখবে যখন বোট চলে, যাওয়ার চলে, আলাদা আলাদা ঢেউর শব্দ হয়, খুবই ভালো লাগে। এই সমস্ত যে নদী আপন বেগে বয়ে চলেছে, নদীর কোনো শব্দ নেই, সেখানে যাওয়ার চলে না, কোনো বোট চলে না, এই যে সেখানে কোনো ঢেউ সৃষ্টি হচ্ছে না, প্রকৃতি শান্ত, নদীমাতৃকেও, নদী এলাকায় শান্ত, নদীটাও শান্তভাবে বয়ে চলেছে, এই সমস্ত দৃশ্যগুলো কবির মনে আলাদা ছাপ লেগে গেছে। ডিয়ার গড, হাই ঈশ্বর, দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ। এই ঘরগুলো যেন মনে হয় এখনো সাহিত্য রয়েছে, এখনো সাহিত্য রয়েছে, তারা উঠতে পারছে না বা দেখতে পাচ্ছে না। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং সমস্ত মাইটি হার্ট বা সেই যেখানে যে শহরটা হৃদয়ের কথা বলেছে, সব যেন নিমজ্জিত। কি বলতে চাইছি, দেখো যখন ব্যস্ততা থাকে তখন সবাই ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত, সেখানে সৌন্দর্য উপভোগ করার কেউ নেই। কিন্তু কবি বলছে ওই আর্লি মর্নিংয়ে ওই লন্ডন শহরটা, যেহেতু সেখানে কারো দেখা নেই, শান্তভাবে, হৃদয়টা শান্তভাবে বা শহরটা শান্তভাবে সাহিত্য রয়েছে, কোনো কিছু একটা বিভ্রান্তিকর সৃষ্টি হচ্ছে না। তাই কি বলছে এখানে মাইটি হার্ট বলতে লন্ডন শহরের যে ব্যস্ততা, বিজিনেস বা বিজিএসটার কথা বলা হয়েছে। এই ব্যস্ততা সম্পর্কে লন্ডনের শহরটার কথা বলা হয়েছে। সেই যেখানে ব্যস্ততা নেই, তা সেখানে তো অবশ্যই তার মাইটি হার্টটা লাইন রয়েছে, সাহিত্য রয়েছে। এই হলো কবিতার
বিষয়বস্তু। তাহলে আমরা কি জানলাম না, কবি ট্রাভেলিং করছিল তার বোনের সাথে, উইলিয়াম ডরথির সাথে ট্রাভেলিং করার সময় কবি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছে। সেই সময় কবি সেই সমস্ত ক্যাপচার করে আবার লিখে ফেলেছে এবং যেটা পাঠকদের কাছে, রিডারদের কাছে আবার প্রকাশ করেছে। এই সমস্ত টপিক কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। যারা পিজিটি টিজিটি এক্সাম দেয় বা যারা এসএসসি এক্সাম দেয় সেখানেও প্রশ্ন আসে এরকমই। বা এখন তো নতুন সিলেবাস হয়ে গেছে, যেহেতু সেমিস্টার 1 সেমিস্টার 2 3 4 হয়ে গেছে 11 12-এ। আবার বলছি এইগুলো ফলো করবে, যদি সময় খুব কম থাকবে। হয়তো দেখা যাচ্ছে একটা সেমিস্টার হবে 3 মাস অন্তর হতে পারে বা 4 মাস হতে পারে, না হাতে সময় তো কম। একটা হবে সম্ভবত মে মাসের দিকে শুরু হবে, অক্টোবর নভেম্বরের দিকে হবে, এই দুটো সেমিস্টার হতে পারে। একটা মে মাসের দিকে আর একটা অক্টোবর নভেম্বরের দিকে হবে। এই দুটো সেমিস্টার প্রত্যেক বছর এভরি ইয়ার হবে। এবং এর সম্বন্ধে আমি দেখলাম, নোটিশে আমি দেখেছি, তাই বললাম। তাই কোনো কিছু অ্যাভয়েড করবে না, যা কিছু করবে মনোযোগ দেবে, কনসেন্ট্রেশন করবে, অবশ্যই পারবে। আর একটা কথা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ জানাই। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।